বছর শেষে ছুটির ঘন্টা কেমন যেন ঘুরতে যাব করে মনটা। যদি হয় সবুজের মাঝে পাহাড়, লেক, ঝর্ণা, একঘেয়ে জীবনে এইটুকুই তো চাই, আর কিছু চাই না। এসব থেকে মাত্র কয়েক ঘন্টা আমার বাড়ি, একদিনে তাই অরণ্য সুন্দরী বেলপাহাড়ি। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন ভোরের কাঁচা আলো একটু একটু করে ফুটছে, ঠিক তখনই আমাদের যাত্রা শুরু। চীনা কলকাতার তখন অচেনা এক শান্ত রূপ। সকলে সমবেত হয়ে গন্তব্য হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে তখন ইস্পাত এক্সপ্রেস। তার আগে কেন আমরা ইস্পাত এক্সপ্রেসে চললাম সেটারও একটা গল্প আছে। হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে তখন আমাদের জন্য অপেক্ষা করছে ইস্পাত এক্সপ্রেস। গুড মর্নিং সবাইকে। আজকে 27শে ডিসেম্বর 2024। প্রতি বছরের মতন এবছরও আমরা সবাই মিলে একটা দিনের জন্য বেরিয়েছি, একটুখানি বছরের শেষে একটুখানি সারাদিন একটু আনন্দ, একটু হৈ হৈ করতে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বেলপাহাড়ি। আমরা এখান থেকে ঝাড়গ্রাম যাব, কিন্তু শুরুতেই যেটা ঘটনা সেটা হচ্ছে প্রথমে বারবিল জনশতাব্দীর টিকিট কাটা ছিল, কিন্তু আচমকা সেই ট্রেনটি 6টা 20 জায়গায় ডিলে 9টা 20-তে ছাড়বে, এবং যেহেতু একটা দিনের ব্যাপার, আমাদের শিডিউলের একটা ব্যাপার আছে, তাই আবার হাওড়াতে এসে ওই টিকিট ক্যান্সেল করে আমরা ইস্পাতের এক্সপ্রেসের টিকিট কেটেছি। এই ট্রেনটি ঠিক 6টা 35 মিনিটে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। পথে যেতে যেতে আরও কথা হবে, আর এইরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীলকে লাইক করে ফলো করবেন। চলুন আজকের গল্প আমরা শুরু করি হাওড়া স্টেশন থেকে। একে জেনারেল কামরা, তারপরে সেই ছোটোবেলার মতো সিট দখলের লড়াই। এক বিচিত্র অভিজ্ঞতা ট্যুরের শুরুতেই আমাদের সম্মুখীন হতে হলো। এই দেখো আমাদের সব মূর্তিমানেরা, দেখো, আর এই নিচে দেখো, ও আর এইদিকে আর কিছু বেশ কিছুটা পরে হাওড়া থেকে ছাড়লো ইস্পাত এক্সপ্রেস। যেমনটা হয় ট্রেন ছাড়ার সময় একের পর এক লাইন পরিবর্তন, পাশ দিয়ে অন্য ট্রেনের যাওয়া, এই সব দেখতে দেখতে ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে এগোতে লাগলো তার গন্তব্যের দিকে। পথের ধারে চেনা সেই দৃশ্য, সবুজের মধ্যে দিয়ে ট্রেনের ছুটে যাওয়া, আর আমাদের যারা সহযাত্রী তখন তাদের মধ্যে গল্প গুজব, ঠাট্টা, ইয়ার্কি, তামাশা সব কিছুতে তারা মত্ত। ট্রেন যত এগোতে লাগলো তত তার গতি বাড়তে লাগলো, এবং ট্রেনের মধ্যেই কেউ বা ব্রেকফাস্ট সারতে শুরু করলো, কেউ বা অফিসের জরুরি কাজ ট্রেনের মধ্যেই ছাড়লো, আবার কেউ বা তার সকালে না হয়ে ওঠা ঘুম ট্রেনেতে দিতে লাগলো। এই করতে করতে ট্রেন ঝড়ের গতিতে কোলাঘাট ব্রিজ পেরিয়ে কোলাঘাট স্টেশন হয়ে খড়গপুরে প্রবেশ করল। আর খড়গপুরে প্রবেশ করা মাত্রই জেনারেল কামরাতে তখন পা ফেলা দায়। অসংখ্য মানুষের ভিড়ে কামরা একদম পুরো ভর্তি। ট্রেন খড়গপুর ছাড়তেই আস্তে আস্তে দেখা দিল জঙ্গলমহলের সবুজতা।
151.7 কিলোমিটার জার্নি করার পর ইস্পাত এক্সপ্রেস অবশেষে পৌঁছলো ঝাড়গ্রাম স্টেশনে এবং যথারীতি নির্ধারিত সময় ছিল 8:44 এবং এখন প্রায় ঘড়িতে বাজে 10টা। বুঝতেই পারছেন কতক্ষণ লেট। এবার স্টেশন থেকে বাইরে যাব। বাইরেতে আমাদের গাড়ি বুক করা আছে, সেই গাড়িকে নিয়ে আমরা বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা। চলুন বাইরে যাই, বাকিটা কথা বাইরে গিয়ে। বেলপাহাড়ি সম্পর্কে দু চারটি তথ্য। বেলপাহাড়ি ঝাড়গ্রাম জেলার অন্তর্গত। ঝাড়গ্রাম থেকে দূরত্ব 37 কিলোমিটার। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাবার বাস আছে, তবে একদিনে ঘুরে দেখতে গেলে গাড়ি ভাড়া করে নেওয়াই ভালো। এক একটি গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকা পড়বে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি দুদিক দিয়ে যাওয়া যায়। একটা দিক বিনপুর শিলদা হয়ে বেলপাহাড়ি, অন্যটি চিল্কিগড় হয়ে পরিহাটি দিয়েও যাওয়া যায়। আমাদের 14 জনের জন্য দুটি 7 সিটার গাড়ি আমরা কলকাতা থেকেই বুকিং করেছিলাম। আমি গাড়ি বুকিংয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ঝাড়গ্রাম শহরের নাগরিক জীবনকে পিছনে রেখে গাড়ি ছুটল শিলদার দিকে। রাঙামাটির উপরে মসৃণ পিচকালো রাস্তা আর মাঝে মধ্যে সবুজের সামিয়ানা পেরিয়ে গাড়ি এগিয়ে চলল শিলদার দিকে। শিলদা থেকে বেলপাহাড়ি, তবে বেলপাহাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজের অর্ডার দিয়ে সরল আদিবাসী গ্রাম্য জীবন প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রথম গন্তব্য আমাদের গাদরাশিনী পাহাড়ে। এরকম একটা নিবিড় জঙ্গলের মধ্যেখানে আমরা এসে দাঁড়িয়েছি। এখন আমাদের এখানে ফটো সেশন চলছে। এই যে মডেল সেজুতি যাচ্ছে, আর পিছন পিছন গৌরব যাচ্ছে, রাজ যাচ্ছে, ওদিকে পাপাইয়ের একদম শুরু করে দিয়েছে। ও পরবর্তী বলিউড থেকে এলো বলে অফারটা। গ্রাম্য জীবন প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রথম গন্তব্য আমাদের গাদরাশিনী পাহাড়ে। গাড়ি পার্কিং করা রইল পার্কিং জোনেতে, আর এই দিকে হচ্ছে পাহাড়ে যাবার রাস্তা। আমরা পাহাড়ে যাব। বেলপাহাড়ি সফরের প্রথম স্পট হিসেবে এসে উপস্থিত হয়েছে গাদরাশিনী পাহাড়। বিনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই পাহাড়টি অবস্থিত। মূলত ছোটনাগপুর মালভূমিতে যে ধরনের পাহাড় দেখা যায় সেই ধরনের পাহাড়ই এই গাদরাশিনী পাহাড়। এখানে একটুখানি ট্রেক করে উঠতে হবে এবং উপরে একদম হিল টপে একটি মন্দির রয়েছে। জানি না কতটা সম্ভব হবে, দেখা যাক। তবে একটা সূর্যের আলোর সাথে সাথে একটা বেশ মিষ্টি একটা হিমেল বেশ একটা হাওয়া দিচ্ছে, যেটা খুব মনোরম লাগছে। চলুন দেখা যাক, আমরা উঠে তারপরে বলছি কেরকম লাগছে। শহুরে সমতল রাস্তা এবং স্বাচ্ছন্দ্যময় অভ্যস্ত জীবনে পাহাড়ের চড়াই উঠতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু অরণ্যের গাম্ভীর্যতা, আলো ছায়ার খেলা সে কষ্ট সেভাবে অনুভব করতে দেয়নি। গাদরাশিনী পাহাড়ের ঠিক মাঝখানে এখানে একটা শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরের জায়গাটা অনেকে হল্ট হিসেবে, মানে দীর্ঘক্ষণ ট্রেকিং করার পর এখানটায় বিশ্রাম নেয়। তারপর ঠিক এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে হিল টপে ওঠা যায় এবং হিল টপ থেকে এই বেলপাহাড়ির 360 ডিগ্রি ভিউ দেখা যায়। বিশেষ করে নিচের জঙ্গলটা খুবই মায়াময় লাগে। পাহাড়ের মাঝে শিব মন্দিরের চাতালে খানিক বিশ্রাম নেবার পরে হিলটপে যাওয়ার অভিযান শুরু হলো। তবে হিলটপে ওঠার এই রাস্তা আগের মতো অত চড়াই নয়। মাঝে মাঝে সাবধানে পা ফেলে এগোতে হচ্ছিল ঠিকই, কিন্তু ট্রেকিংটা খুব আকর্ষণীয় ছিল।
চলতে চলতে অবশেষে গাদ্রাসিনী পাহাড়ের উপরে ওঠা হলো। হিলটপ থেকে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছিল, নিচেতে খালি সবুজের সমারোহ চোখে পড়তে লাগলো। উপর থেকে চারপাশের দৃশ্য দেখে উপরে ওঠাটা সত্যিই সার্থক বলে মনে হলো। মন্দিরের উপরে আরও একটি শিব মন্দির আছে। খানিক জিরোতে জিরোতে অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এবং হিলটপে উঠে এই মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে করতে এবং অল্প বিস্তর ফটোগ্রাফিক পোজ দিতে দিতে আমাদের এরপরে নামার পালা। ওঠাটা ঠিক যতখানি টাফ, নামাটা তার থেকে কিন্তু আরও টাফ। এবং এক একটা পাথরের ওপরে পা ভর দিয়ে দিয়ে হাঁটতে হবে। অসম্ভব গুঁড়ো পাথর রয়েছে, নুড়ো পাথর রয়েছে, যেখানে পা পড়লে মুহূর্তের অসাবধানতায় একদম। সো ভালোভাবে নেমে এলাম। এর পরের গন্তব্য এই পাহাড়েরই ঠিক নিচে অবস্থিত একটি জলাশয়, যে জলাশয়টার নাম হচ্ছে খাদারানি লেক। আমরা এই খাদারানি লেক দেখতে যাব। দেখা যাক সেই খাদারানি লেক কীরকম দেখতে, সেই সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। আর যারা নতুন চ্যানেলে, আবার বলছি, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। চলুন বাকি গল্প আবার পরে। গাদ্রাসিনী পাহাড়ের ঠিক নিচেই ব্রহ্মশ্রী আচার্য সত্যানন্দ সন্ন্যাস আশ্রম রয়েছে। এই যে সেই আশ্রম, আর এই সোজা রাস্তা একদম নেমে যাচ্ছে মূল রাস্তার দিকে। এর পরের গন্তব্য আমাদের খাদারানি লেক। পাহাড় দেখে আমাদের ড্রাইভার জঙ্গলের মধ্যে দিয়ে মেঠো পথ দিয়ে নিয়ে চলল। শীতের পাতাঝরা মরশুমে জঙ্গল ফাঁকা ফাঁকা লাগলেও কোথাও কোথাও খুব নিবিড়, আর তার উপরে রয়েছে এবড়ো খেবড়ো পাহাড়ি পথে গাড়ির দুরুনি। এই করতে করতে পাহাড়ের কড়া পাহারা আর নিবিড় সবুজ বনানীর মধ্যে দিয়ে পৌঁছে গেলাম খাদারানি লেক। এসে উপস্থিত হয়েছি আর যে জায়গাটা, সেটা হচ্ছে খাদারানি লেক। এবং এই খাদারানি লেক এই গাদ্রাসিনী পাহাড় থেকে ঠিক তলায় অবস্থিত একটি জলাশয়, স্বচ্ছ জল। এবং সবথেকে বড় ব্যাপার, এই যে পাহাড়ের যে রিফ্লেকশনটা জলের মধ্যে পড়েছে, আর সেটা সত্যিই দেখার মতো। আশেপাশের অঞ্চলটাতে প্রচুর লোক পিকনিক করেন এবং ফটোশ্যুটের খুব একটা ভালো জায়গা। দূরের যে পাহাড়, তার একটা অদ্ভুত মায়াবী রিফ্লেকশন পড়েছে এবং টলটলে জলে সে দৃশ্যটা যে কতটা সুন্দর লাগছে, এটা যারা আমরা সামনেতে রয়েছি তারাই একমাত্র বুঝতে পারি। এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছি পানকৌড়ি খেলা করছে, উঁকি মারছে জলে, আবার সে জলের নিচে চলে যাচ্ছে। একটা অসাধারণ দৃশ্য। এই জায়গায় আরও একটি বিশেষ কথা বলতে হয়, সেটা হলো এই অঞ্চলের মাটির বাড়িগুলি। সুন্দর সুন্দর রঙিন কারুকার্য তার দেওয়ালে। এই দৃশ্য দেখতে দেখতে মনে হলো ড্রয়িং খাতা থেকে কোথাও যেন বাস্তবেই এই বাড়িগুলি রূপ নিয়েছে। শালের জঙ্গলের মাঝে রাস্তা যে কোনো গাড়ি চালকের কাছে হবে স্বপ্নের রাস্তা। আর আমাদের মতো দমবন্ধ হয়ে ওঠা শহুরে নাগরিক জীবনের থেকে একটা প্রাণ ভরে জঙ্গলকে উপভোগ করার সুখস্মৃতি। আমাদের যে দুটো ঘোরা হলো, তার মধ্যে একটা গাদ্রাসিনী হিল হলো আর একটা হলো খাদারানি লেক হলো। তো দুটো স্পটই আমাদের খুব ভালো লেগেছে। এবং এখন আমাদের যেহেতু মধ্যাহ্নভোজের বিরতি, একটা কথা বলতো, রাস্তাটা আস্তে আস্তে কেমন লাগে? দারুণ, অসাধারণ, এক কথায় অসাধারণ, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। আমরা এসেছি এখন বেলপাহাড়ির ঠিক বাজারে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে লাঞ্চ করতে। এবং এখানে যে লাঞ্চ আমরা করব তাতে ভাত,
এবং তার সাথে চিকেন থালি নিয়েছি, আর 200 টাকা প্রতি থালি পড়েছে। দেখা যাক লাঞ্চটা খেয়ে বলতে হবে খাবার বেশ সুস্বাদু কিরকম। এবং সব থেকে বড় কথা, খাবারগুলি একদম ঘরোয়া। অঙ্কিতা ঠিকঠাক ঠিকঠাক। মধ্যাহ্ন ভোজের পর বেলপাহাড়ি ইন্দিরা চক থেকে ডান দিকের রাস্তা ধরে গাড়ি এগোতে লাগলো ঘাগরা ফলসের দিকে। পথে গ্রাম্য জীবন, তাল সুপারি গাছ, মাঝে মধ্যে মাটির বাড়ি, এইসব দেখতে দেখতে বেশ এগোনো গেল। এসে উপস্থিত হয়েছি বেলপাহাড়ির একটি অন্যতম পর্যটনের আকর্ষণ ঘাগরা ফলস। মূলত একটা পাহাড়ের মধ্যে থেকে একটা জলধারা এসে পড়ছে, সেটাই ফলস। আর এই ঘাগরা ফলস আমরা লাঞ্চের পর করলাম, এবং এরপরে আমরা তারাফেনী ড্যাম সেটাও দেখব। ঠিক ওই রাস্তাটা ধরে আমরা এসছি, এবং এই যে বিশাল মাঠটা রয়েছে, এই মাঠটাতে হচ্ছে কার পার্কিং, আর ফলসটা হচ্ছে ঠিক একেবারে এই দিকে, এই রাস্তা বরাবর। আর এখানে পর্যটকদের সুবিধার্থে যেটা সচরাচর যে জিনিসটার উল্লেখ করব, যেটা চট করে সব জায়গায় দেখা যায় না, সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে এখানে একটি শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছে, এবং পুরুষ মহিলা নির্বিশেষে এখানে শৌচালয় রয়েছে। এবং শৌচালয়গুলো এখান থেকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যথেষ্ট রকমের পরিষ্কার এবং খুব সুন্দর উদ্যোগ আমাদের একটা এখানকার স্থানীয় যে পঞ্চায়েত থেকে বা জেলা পরিষদ থেকে নেওয়া হয়েছে। এটা সাধুবাদ জানাতেই হয়। প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে যদি এই ধরনের একটা সুবিধা থাকে, তাহলে পর্যটকদের খুবই সুবিধা হয়। এসে উপস্থিত হয়েছি ঘাগরা জলপ্রপাত, এই সামনেটা, এবং এর নিচে দিয়েই এই জলপ্রপাতটি রয়েছে। বর্ষাকালে এর একটা অদ্ভুত সৌন্দর্যতা থাকে, কিন্তু যেহেতু শীতকাল তাই সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো না, কিন্তু তবু এক কথায় অসাধারণ। এবার বলি ঘাগরা ফলস এই নামটা কেন। আমাদের ভূগোলে রয়েছে যে পাললিক শিলার কিছু কঠিন শিলা থাকে, কিছু নরম শিলা থাকে, এবং জলের স্রোতে এই যে নরম শিলাগুলি তাতে ক্ষয় হয়, এবং ক্ষয় হয়ে এই রকম পোর্ট হোল তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন পোর্ট হোলগুলো, এই পোর্ট হোলগুলো তৈরি করে, এবং এই পোর্ট হোলগুলো তৈরি করার ফলে স্থানীয় ভাষায় এখানকার মানুষরা একে কলসির সঙ্গে তুলনা করে। অর্থাৎ গাগর মানে হচ্ছে কলসি, সেখান থেকে অপভ্রংশ হয়ে এই ফলসটার নাম হয়ে গেছে ঘাগরা ফলস। এবং দূরে যে সমস্ত পাথরের যে সমস্ত টেক্সচার দেখছেন, এগুলো সবই এই জলে ক্ষয়প্রাপ্ত হয়ে এই রকম টেক্সচার ধারণ করেছে। যথারীতি একটা সুন্দর স্পট দেখলে ফটো সেশনের একটা ধুম পড়ে, এবং সেটা অন্যায়ের কিছু নয়। একটা এরকম সুন্দর জায়গা, সেই জায়গাতে স্মৃতিকে মুহূর্তবন্দি করার জন্য একটা দরকার হচ্ছে ফটো। ঘাগরা ফলস দেখা শেষ হলো। মোটের উপর বেশ ভালো লাগলো জায়গাটি, খুবই সুন্দর, এবং জঙ্গলমহলের ভেতরে যে এত সুন্দর একটা স্পট রয়েছে সেটা না দেখলে বোঝা যেত না। তবে এই স্পটটা সাধারণত এইরকম স্পট উড়িষ্যার তপ্তপানি থেকে একটু এগিয়ে খাসাদা ফলস বলে একটি ফলস আছে, সেটিও অনেকটা এইরকম, এবং সেই ফলসে তবে জলটা এর থেকে ফোর্সটা অনেক বেশি ছিল। আর তবে ওখানে এরকম পোর্ট হোলস ছিল না, এখানে যে পোর্ট হোলসটা রয়েছে। আর সব মিলিয়ে ওই অ্যাটমসফিয়ারের সাথে এই অ্যাটমসফিয়ারটা অনেকটাই মানানসই, বেশ ভালো লাগলো। এর পরের গন্তব্য আমাদের তারাফেনী ড্যাম।
ঘাগড়া ফলস থেকে আরেকটু অদূরে গ্রামের রাস্তা দিয়ে এগোলে তারাফেনী ড্যাম। সে পথেও মাটির কাঁচা কয়েকটা বাড়ি, গেরস্থালি দেখতে দেখতে সূর্যাস্তের ঠিক সময়ে গাড়ি পৌঁছলো তারাফেনী ড্যামে। এসে উপস্থিত হয়েছি তারাফেনী ড্যাম বা তারাফেনী ব্যারেজের উপর। সূর্যাস্তের একদম সূর্য ঢলে পড়েছে যে সময়টা, ঠিক সেই সময় একটি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এই তারাফেনী ড্যামে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো কি এইগুলোই গেট না? তার মানে আমার মনে হয় বর্ষাকালের সময় যখন জলটা বেশি ফ্লারিশ করে না, তখনই মনে হয় এটা ফ্লোটা বার্তা ছাড়ে। ওখানে যাওয়া যায় না? যাবে? সারাদিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পরে এসএমএসে জানতে পারা গেল ঝাড়গ্রাম স্টেশনে ফেরার বারবিল জনশতাব্দী 6 ঘন্টা 30 মিনিট দেরিতে আসবে। অতএব ঝুঁকি না নিয়ে বাড়তি 1500 টাকা দিয়ে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিই। গাড়ি শিলদা হয়ে ঝাড়গ্রামে প্রবেশ করলো। বড়দিনের আলোর সজ্জায় তখন সেজে ঝাড়গ্রামের শহরের রাস্তা। কিন্তু সত্যি বলতে কি, সেসব উপভোগ করার মানসিকতা তখন ছিল না। তবুও যেটা চোখে পড়লো, ঝাড়গ্রাম শহর দিনে দিনে আধুনিকতার মোড়কে মুড়ছে। জংশন স্টেশন খড়গপুর, সেখানে অনেক ট্রেনের অপশন, তাই গাড়ি করে সোজা বেলপাহাড়ি টু খড়গপুর। খড়গপুর স্টেশনে হাওড়াগামী সমস্ত দূরপাল্লার ট্রেন লেটে দৌড়চ্ছে। ভরসা তখন ডাউন মেদিনীপুর লোকাল। ভারতীয় রেলের মাঝে মাঝে ট্রেনগুলো, বিশেষ করে শীতের সময়, এত অত্যাধিক সময় লেট করে যে আপনার একদিনের যদি প্রোগ্রাম থাকে, ট্রেন যদি কোনো কারণে ডিলে হয়, তাহলে আপনার একটা সারা ট্যুরের প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমরা ফেরার সময়ও দেখলাম ঝাড়গ্রামে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস প্রায় 5.5 ঘন্টা, অর্থাৎ 6:12 ঝাড়গ্রাম স্টেশনে এই ট্রেনটির আসার কথা ছিল, কিন্তু ট্রেনটি এসে পৌঁছবার কথা প্রায় ওই 11টা 11:30। এত রাত্রিরে তো ট্রেনে করে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে আসা সম্ভব। তাই জন্য আমরা করলাম কি, ওখানকার গাড়ির ড্রাইভার যিনি ছিলেন বেলপাহাড়ি ট্রিপের, তাকে রিকোয়েস্ট করাতে একটু অতিরিক্ত পয়সা তাকে দেওয়া হলো, দিয়ে তার গাড়িতে করে খড়গপুর অব্দি আমরা গাড়িতে এলাম। খড়গপুর থেকে এসে আমরা কোনো এক্সপ্রেস ট্রেন সময় মতো চলছে না, বেশ দেরিতে। অগত্যা এই মেদিনীপুর লোকালে ঘুরে আমাদের চেপে এখন বাড়ি যেতে হচ্ছে। এই ট্রেনটার শিডিউল টাইম 11:15 হাওড়াতে পৌঁছবে। ডাউন মেদিনীপুর লোকাল যথারীতি মৌরিগ্রাম পর্যন্ত দুর্দান্ত গতিতে এলেও সাঁতরাগাছি, দাসনগর, টিকিয়াপাড়াতে সব মিলিয়ে ঘন্টা খানিক লেট।
ফলে 11:15 নির্ধারিত সময় পেরিয়ে রাত 1:07 এই ট্রেন হাওড়ায় প্রবেশ করে। সত্যি বলতে কি অত রাত্রে আর ভিডিও করার মানসিকতা ছিল না। হাওড়া থেকে বেরিয়ে ট্যাক্সি করে যে যার গন্তব্যে পৌঁছানো ছিলই একমাত্র প্রায়োরিটি। আমাদের গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।